নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। একই সাথে দিল্লিতে শুরু হলো ভারতীয় জনতা পার্টির পথ চলা। দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম চর্চায় ছিলই, তবে ছিলেন আরো অনেকে। সকলকে ছাপিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জগৎ প্রকাশ নাড্ডাদের পছন্দের তালিকায় উঠে এলেন রেখা গুপ্তা। দিল্লির বিধানসভা ভোটে শালিমার বাগ কেন্দ্র থেকে ২৯,৫০০ ভোটের ব্যবধানে এবার জয়ী হয়েছেন তিনি। বিজেপির ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক জীবন শুরু করেন ৫০ বছর বয়সী রেখা গুপ্তা। তাৎপর্যপূর্ণভাবে তিনি যখন দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, সেই ৯-এর দশকে শেষবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন বিজেপির সুষমা স্বরাজ। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगी। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि जो विषय मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के समय निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगी। তবে মাত্র ২.৫ মাসের জন্য। সেই থেকে দিল্লিতে ১৫ বছরের জন্য রাজত্ব করেন আরেক নারী মুখ্যমন্ত্রী, কংগ্রেসের শীলা দীক্ষিত। এমনকি ১১ বছর পর অবশেষে যখন আম আদমি পার্টিকে পরাস্ত করতে সক্ষম হয়েছে বিজেপি, তখন দিল্লির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক নারী, আম আদমি পার্টির নেত্রী অতিশী মার্লেন। এবার দিল্লি জয় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনেকটাই অগ্নি পরীক্ষা, কারণ গত ২৭ বছর ধরে দিল্লি দখল করতে পারছিল না বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে লোকসভা ভোটে জয়ী হচ্ছেন উপর্যুপরি। এমনকি দিল্লির ৭টি লোকসভা আসনেই লাগাতার জিতে চলেছে তাঁর দল, অথচ কিছুতেই সরকার দখল করা সম্ভব হচ্ছিল না দিল্লির। এই ব্যর্থতা স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ারে হয়ে থাকতো বড়সড় এক কালিমা চিহ্ন। অবশেষে ঘটেছে সেই অভিশাপ মুক্তি। ১৯৪৭ সালে ১৯ জুলাই হরিয়ানায় জন্ম রেখা গুপ্তার, পড়াশোনা দিল্লিতে। এবারই প্রথম ভোটে দাঁড়ান রেখা গুপ্তা। ২০০৭ এবং ২০১২ সালে দিল্লির পৌরসভা ভোটে জয়ী হয়েছিলেন রেখা গুপ্তা। মেয়র হিসেবেও বিবেচনা করা হয়েছিল তার নাম। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রী নেত্রী হওয়ার পর থেকে লাগাতার দিল্লির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রেখা গুপ্তা। তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া তো বটেই, জয়ী হলে নারী মুখ্যমন্ত্রী হিসেবে কোনো জয়ী মহিলা বিধায়ককে বেছে নেওয়া হবে, এই চর্চা ছিলই বিজেপির অন্তরে। শেষ পর্যন্ত বাস্তবে হলেও তাই নারীদের উপহার দেওয়ার প্রতিশ্রুতিও এবার দেওয়া হয়েছিল বিজেপি নির্বাচনী ইশতেহারে। এর মধ্যে অন্যতম ছিল ক্ষমতায় এলে দিল্লির সব মহিলাকে মাসে ২৫০০ টাকা করে সাহায্য। রেখা গুপ্তার হাত ধরে ২৭ বছর পর বিজেপির নতুন পথ চলা শুরু হলো দিল্লিতে। দিল্লি নবম মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। এছাড়া মহিলা হিসেবেও দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী তিনি। ঘরে বাইরে সম্পূর্ণ দক্ষতার সাথে কাজ করেই নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ফিউরো রিপোর্ট, নিউজ দাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণেই ২৭ বছর পর পুনরায় দিল্লির ক্ষমতায় ফিরে এসেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দিল্লি জয়ের ক্রেডিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
বৃহস্পতিবার রামলীলা ময়দানে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। देश का दिल यहाँ पर पहुंचे प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कारण जिस तरह एक प्रदेश दूसरा प्रदेश एक प्रदेश जिस तरह विकसित करना और जिस तरह उन्होंने काम किया है काम के आधार पर गरीब के लिए युवक के लिए यूथ के लिए महिला के लिए कृषक के लिए जिस तरह काम किए हैं डेवलपमेंट के बिना और कुछ नहीं सकता और देश की सुरक्षा के लिए भी उन्होंने जिस तरह काम किया है मैं समझता हूँ दिल्ली जीत हासिल होने के कारण हम लोग को बहुत ही बल मिलेगा और आने वाले दिन दिल्ली जरूर। এদিন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন ও জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। जो अभी चीफ मिनिस्टर बनी है रेखा जी को मैं उनको धन्यवाद देना चाहता हूँ और उनका पूरा जो सदस्य है पूरा कैबिनेट मिनिस्टर को और मैं समझता हूँ हमारा देश का प्रधानमंत्री जिस तरह सोचते वो भी इस तरह सोच के जिम्मेदार देंगे। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির ঢেউয়ে রাজ্যের পর রাজ্যে ফুটতে থাকে পদ্ম। এদিকে 2015 সালে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি। 70টি আসনের মধ্যে 67টিতেই জয়ী হয়েছিল আম আদমি পার্টি। এটি ছিল বিজেপির জন্য একটি বড় পরাজয়। 2015 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি নিরঙ্কুশ জয়লাভ করে। এই জয়ের সাথে সাথে কেজরিওয়ালের মর্যাদা এতটাই বৃদ্ধি পেয়ে যায় যে তিনি দলকে সম্প্রসারিত করতে শুরু করেন জাতীয় পর্যায়ে। একই সাথে কেজরিওয়ালের এই সাফল্যে সরাসরি চ্যালেঞ্জ ছিল প্রধানমন্ত্রী মোদীর জন্য। 2018 সালে দেশের 15টি রাজ্যে বিজেপির পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল, কিন্তু দিল্লি দখল করতে পারেনি বিজেপি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি আবার 2019 সালের লোকসভা নির্বাচনে বিশাল জয়লাভ করে 303টি আসনে ফুটিয়েছিল পদ্ম। প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা তখন তুঙ্গে, কারণ 2019 সালে বিজেপি 2014 সালের তুলনায় আসন জিতেছিল বেশি। এই নির্বাচনেও দিল্লির 60টি লোকসভা আসনে জিতেছে বিজেপি। মনে হচ্ছিল এখন বিজেপির জন্য দিল্লির পথটা একটু সহজ হবে, কারণ প্রধানমন্ত্রী মোদী বিপুল জয়ের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন দ্বিতীয়বারের মতো। লোকসভা নির্বাচনে দিল্লিতে 50% বেশি ভোট পাওয়া বিজেপি কেন বিধানসভা নির্বাচনে কোনো অলৌকিক কাজ করতে পারছে না, তা নিয়ে একটা প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে। 2020 সালের বিধানসভা নির্বাচনেও কোনো পরিবর্তন হয়নি, যেখানে প্রধানমন্ত্রী মোদীর বিজয়রথ আবারও থেমে যায় দিল্লিতে। 70টি আসনের মধ্যে 62টিতেই বিপুল জয় পেয়েছিল আম আদমি পার্টি। 2015 এবং 2020 সালে দিল্লিতে আপের জয় বিজেপিকে ভাবতে বাধ্য করেছিল যে কেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দিল্লি জয় করতে পারছে না বিজেপি। কিন্তু এবার 48টি আসনেই জয়লাভ করে 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা দখল করে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। 27 বছর পর এই সাফল্যের কারণে বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আবারও একবার সামনে উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আর দিন কয়েক পরেই বিধানসভায় বাজেট উপস্থাপন করবে রাজ্য সরকার, কিন্তু এই ক্ষেত্রে অব্যয়িত অর্থের পাহাড় নিয়ে সরকারের স্পষ্টীকরণ চাইছেন সাধারণ মানুষ। রাষ্ট্র তো বটেই, যে কোনো পরিবারে আর্থিক শৃঙ্খলা অর্থাৎ পরিকল্পিতভাবে সংসার পরিচালনা অবশ্য কর্তব্য। যে পরিবার হুজুকে কিংবা অপরিকল্পিত আগোছালো, সেই পরিবারে শান্তি নেই, যাপনেও সুখ নেই। বৃহত্তর আঙ্গিকে আর্থিক শৃঙ্খলা একটি অপরিহার্য শর্ত যে কোনো রাষ্ট্রের জন্য। এই শর্ত লঙ্ঘিত হলে নাজেহাল হতে হয় সরকারকে। এই অর্থনৈতিক শৃঙ্খলার বিষয়টি বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু উপযুক্ত মানসিকতার বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। গত 5 বছরে যেখানে অব্যয়িত অর্থের পাহাড় জমেছে, সেই ক্ষেত্রে এই বিষয়টি প্রাসঙ্গিক বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। গত অর্থ বছরে অর্থাৎ 2024-25-এ বিভিন্ন দপ্তরে প্রচুর পরিমাণ অব্যয়িত অর্থ পড়ে আছে রাজ্য সরকারের তহবিলে। আগামী 31 মার্চের মধ্যে সমস্ত অব্যয়িত অর্থ খরচের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্লকের ভিডিও এবং আধিকারিকদের বলা হয়েছে, কাজ হোক বা না হোক ঠিকাদারদের বিল মিটিয়ে দিয়ে জমে থাকা অর্থে খরচ দেখাতে হবে। বিভিন্ন দপ্তরে আগামী 31 মার্চের মধ্যে সরকারি অর্থের খরচ দেখানোর জন্য
একেবারে শেষ মুহূর্তে এখন শুরু হয়েছে তোড়জোড়। কাজ শেষ করার আগেই আগাম টাকা পাইয়ে দেওয়া হচ্ছে ঠিকাদারদের। বলার অপেক্ষা রাখে না যে এর মধ্যে দিয়ে একটি অনৈতিক কর্মজোয়ার তৈরির চেষ্টা হচ্ছে, যা অর্থনীতির জন্য সমীচীন নয় বলেও মনে করছেন তথ্যবিজ্ঞরা। কিছুদিন আগে সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার রিপোর্ট পেশ করা হয়েছে রাজ্য বিধানসভায়। সেই রিপোর্টে বলা হয়েছে রাজ্যের অব্যয়িত অর্থের পাহাড়ে জমার কথা। ক্যাগের রিপোর্ট অনুযায়ী 2018-19 থেকে 2022-23 এই 5টি আর্থিক বছরে বাজেট বরাদ্দের 23% অর্থ ব্যয় করতে ব্যর্থ হয়েছে সরকার। ওই 5টি আর্থিক বছরের মধ্যে প্রথম 4টি অর্থ বছরে বাজেট পেশ করা হয়েছিল সর্বমোট 82,882.61 কোটি টাকার। সর্বমোট ব্যয় হয়েছে 63,998.41 কোটি টাকা। এর থেকে স্পষ্ট যে কি পরিমাণ অর্থ খরচ করতে পারেনি সরকার। মোট ব্যয়ের 56% খরচ হলেও বাকি 28,059.8 কোটি টাকা রাজ্যের স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে সরকারিভাবে দাবি করা হলেও সেই খরচের বিষয়টি সম্পূর্ণ ধোঁয়াশাপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক মহল। রাজ্যের বাজেটে বরাদ্দকৃত অর্থের অব্যয়িত অংশের ভারে কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজ্যের উন্নয়ন ও বিকাশ বলে মনে করেন তথ্যবিজ্ঞরা। কিছুদিন পরেই রাজ্য বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য বাজেট পেশ করবে সরকার। সরকার বিধানসভার অনুমোদন নিয়ে খরচের জন্য বিপুল পরিমাণ অর্থ নিজেদের ভান্ডারে তো নিচ্ছেন, কিন্তু খরচ করতে পারছেন না কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের সমস্যা, সময়মতো কৃষি উৎপাদনের জন্য অপরিহার্য সার, বীজ, কীটনাশক না পাওয়া, বিভিন্ন নির্মাণ কাজ মুখ থুবড়ে পড়ে থাকা, হাসপাতালগুলোতে ন্যূনতম চিকিৎসা সামগ্রীর অভাব, এই বিষয়গুলি কি শুধুমাত্র বিরোধী দলের এই স্লোগান নাকি এতে রয়েছে বাস্তবতা, তা নিয়ে ভাবতে হবে সরকারকে। একদিকে বাজেটে বরাদ্দকৃত অর্থের ব্যয় না হওয়া, অন্যদিকে মানুষের সমস্যা সমাধান না হওয়া স্পষ্ট করে আর্থিক শৃঙ্খলাহীনতাকে। এই অবস্থায় কোনো একটি রাজ্যের অগ্রগতির জন্য মোটেই সহায়ক নয় বলে নিশ্চিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে জানান। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে যেখানেই সমস্যা হবে সেখানেই যৌথ পরিদর্শন করে আলোচনার মাধ্যমে সমাধান করবে ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। 4 দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের এ কথা জানিয়েছে বিএসএফ এবং বিজিপি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের সংবাদগুলিকে অতিরঞ্জিত বলেও অভিহিত করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী। সংখ্যালঘুদের ওপর হামলার খবরকে অতিরঞ্জিত বলে অভিহিত করেছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। কর্তৃপক্ষ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় সীমান্তে রক্ষী বাহিনীর সদর কার্যালয়ে বিএসএফ মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরীর সাথে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারত বাংলাদেশ সীমান্তের কিছু স্থানে বেড়া দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশি প্রতিনিধি দল। তবে এক্ষেত্রে ভবিষ্যতে এই সমস্যাগুলো সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় দেশের প্রতিনিধিরা। 5 আগস্ট 2024 তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে দাবি করেছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ অতিরঞ্জিত ঘটনা। সংখ্যালঘুরা ভীত থাকায় আমরা তাদের কাছ থেকে বেশ কয়েকটি অনুরোধ পেয়েছি, কিন্তু আমরা তাদের সাহায্যের ব্যাপারে আশ্বস্ত করেছি বলে জানিয়েছেন বিজেপি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিএসএফ এর সাথে তাদের দ্বিবার্ষিক বৈঠকে বেড়া সম্পর্কিত বিষয়গুলি নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে, কারণ এটি ছিল সবচেয়ে বেশি কেন্দ্রীভূত এজেন্ডা বলে জানিয়েছেন বিজিবি প্রধান। যেখানে সমস্যা আছে আমরা সেখানে যৌথ পরিদর্শনের অনুরোধ করেছি বলে জানিয়েছেন বিজিবি প্রধান। 1975 সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি পুনর্গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সিদ্দিকী। এদিকে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের ওপর আক্রমণের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী। প্রাণনাশ হয় এমন কোনো আক্রমণ ভারত করে না, এটাই বাংলাদেশের জন্য ভারতের নীতি।
ভারত কখনোই প্রয়োজন ছাড়া বন্দুকের ব্যবহার করে না। যখন আর কোনো কিছু করার থাকে না, তখন আত্মরক্ষার জন্য ব্যবহার করতে হয় আগ্নেয়াস্ত্র বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক। অনুপ্রবেশের ঘটনা যেন না ঘটে এবং সীমান্ত যেন শান্তিপূর্ণ থাকে, এই বিষয়টিও আলোচনা হয়েছে 3 দিনের বৈঠকে বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক দলজিৎ সিং। এই বৈঠক ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক ডিজি স্তরের সীমান্ত আলোচনার 55তম সংস্করণ, যা পরিচালিত হয় তাদের নিজ নিজ সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা। গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর এই বৈঠক ছিল দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এই দ্বিবার্ষিক আলোচনার শেষ সংস্করণটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল গত বছরের মার্চ মাসে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সীমান্তবর্তী এলাকাগুলির উন্নয়ন অগ্রগতির জন্য বরাদ্দকৃত অর্থ হ্রাস পাচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে স্বাভাবিক কারণেই ব্যাহত হচ্ছে এই প্রকল্পের সার্থক বাস্তবায়ন। আন্তর্জাতিক সীমানা এলাকায় বসবাসকারী মানুষের জীবন জীবিকা পরিকাঠামোগত বিকাশের লক্ষ্যে দেশে চালু হয়েছিল বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পে 2024 সালে ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ ছিল 2.891 কোটি টাকা। অথচ 2017-18 অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল 65.07 কোটি টাকা। অর্থাৎ বিগত 7টি অর্থ বছরে ত্রিপুরার জন্য এই খাতে সেন্ট্রাল শেয়ার কমেছে 62,179 কোটি টাকা। স্বাভাবিক কারণেই রাজ্যে ব্যাহত হচ্ছে এই প্রকল্পের সার্থক বাস্তবায়ন। সাধারণ মানুষকে অবাক করছে এই বিষয়ে রাজ্য সরকারের নীরবতা। দেশের 17টি রাজ্যের 111টি জেলায় কার্যকর রয়েছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এতে রয়েছে আন্তর্জাতিক সীমান্তবর্তী মোট 396টি ব্লক। উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য ছাড়াও প্রকল্পের আওতায় রয়েছে বিহার, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। গাইডলাইন অনুযায়ী এই প্রকল্পে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির মাধ্যমেই মানুষের জীবন জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কৃষি সহায়ক নানা ক্ষেত্র, রাস্তাঘাট সহ নানা পরিকাঠামো উন্নয়নের মতো কাজগুলি করা হবে সাধারণ মানুষের স্বার্থে। প্রকল্পে মডেল ভিলেজ গড়ে তোলারও সংস্থান রাখা হয়েছে। সীমান্ত এলাকার 5-6টি গ্রামের মানুষকে নিয়ে উন্নয়ন অগ্রগতির বৃহত্তর একটি ক্ষেত্র তৈরি করা হলো এই প্রকল্পের লক্ষ্য। এর অতিরিক্ত বর্ডার গার্ডিং ফোর্স অর্থাৎ এসএফ এর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক গ্রাম চিহ্নিত করে ওই সমস্ত এলাকার মানুষের উন্নয়ন সুনিশ্চিত করা। বিশেষ করে সড়ক ও টেলি যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা কাটানো হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী খাতে 2017-18 সালে বরাদ্দ ছিল 65.07 কোটি টাকা। 2018-19 সালে বরাদ্দ কমে দাঁড়ায় 49.70 কোটি টাকা। পরের অর্থ বছরে আরও হ্রাস পায় 44.64 কোটি টাকা। 2020-21 সালে 1 টাকাও বরাদ্দ করা হয়নি। 2021-22 সালে দেওয়া মাত্র 6.04 কোটি টাকা। অর্থাৎ এক ধাক্কাতেই 38.6 কোটি টাকা বরাদ্দ ছাঁটায়। 2022-23 সালে আরও কমে বরাদ্দ দাঁড়ায় 2.05 কোটি টাকা। আর 2023-24 সালে বরাদ্দ যৎ সামান্য বেড়ে হয় 2.891 কোটি টাকা। অর্থাৎ দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবন জীবিকা, আর্থসামাজিক অন্যান্য বিষয়ে উন্নতির জন্য হ্রাস পেয়েছে বরাদ্দ। 2018-19 থেকে 2019-20 সালে বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছিল, তারপর থেকে ন্যূনতম বরাদ্দে টিকিয়ে রাখা হয়েছে প্রকল্পটি। অথচ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল, পিছিয়ে, পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকেও বেঁচে থাকতে নানা অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছেন অনেকেই। বাড়ছে সীমান্ত নিরাপত্তার ঝুঁকিও। দেশ বিরোধী শক্তিগুলি ওই সমস্ত এলাকার মানুষকে নির্বাচন করছে সহজ টার্গেট হিসেবে। নানা প্রলোভনে বিপথে চালিত করার চলছে চেষ্টা। দেশের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলির বিশ্লেষণে উঠে আসছে এই তথ্য। আন্তর্জাতিক সীমানার 0 থেকে 10 কিলোমিটার এলাকা পর্যন্ত জনগণের বিশেষ উন্নয়নের কাজ চালিয়ে যাওয়া যাবে বলে উল্লেখ রয়েছে প্রকল্পের গাইডলাইনে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংযোগকারী সেতু, কালভার্ট, পায়ে চলার সেতু, রোপওয়ে, এমনকি পাহাড়ি যে সমস্ত এলাকায় রাস্তা নেই সেখানে হেলিপ্যাড গড়ে তোলা হবে। ব্যবস্থা করা যাবে পরিশ্রুত পানীয় জলের। সীমান্ত এলাকায় বাজার, স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে গড়ে তোলা হবে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প। বিভিন্ন ঐতিহাসিক স্থল সংরক্ষণ এবং বর্ডার কিংবা গ্রামীণ পর্যটন কেন্দ্র তৈরির ব্যবস্থাও করা যাবে এই প্রকল্পে। গড়ে তোলা যাবে শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো, অর্থাৎ উন্নয়নের সব ধরনের পরিকাঠামোই নির্মাণ করা যাবে এই প্রকল্পে। তবে ধীরে ধীরে যেখানে বরাদ্দ কমে আসছে সেখানে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজ কি করে সম্ভব হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে 22 দফা দাবির ভিত্তিতে 3 ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। সমাজের জাতিবিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে কৈতড়া বাড়ি ও কদমতলায় ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। বেকারদের চাকরি অথবা বেকার ভাতা প্রদান করতে হবে ইত্যাদি মোট 22 দফা দাবির ভিত্তিতে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বলে ত্রিপুরা গণ অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। গণ অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আজকে এই প্রথম, আমরা গত ডিসেম্বর মাসে আমরা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে, সেই সম্মেলন থেকে আজকে আমরা প্রথম কর্মসূচি নিয়েছি 3 ঘণ্টার গণ অবস্থান 22 দফা দাবির ভিত্তিতে। এই 22 দফার দাবির মধ্যে আমরা বিভিন্ন পিছিয়ে পড়া অংশের মানুষ, SC, ST, OBC, মাইনরিটি অংশের মানুষের দাবি রয়েছে, বেকারদের কর্মসংস্থানের দাবি রয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে দাবি রয়েছে এবং সবচেয়ে যেটা আমরা গম্ভীরভাবে গ্রাহকদের সাথে বড়সড় প্রতারণার অভিযোগ উঠল উদয়পুর HDFC ব্যাংকের একাংশ কর্মীদের বিরুদ্ধে। অ্যাকাউন্ট থেকে টাকা তছরূপের অভিযোগে উদয়পুর থানায় মোট 4টি মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদয়পুরের বাসিন্দা নিয়তি সরকার রায়, লোপামুদ্রা ও সুমিতা দত্ত নামে 3 জন মহিলা তাদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে ব্যাংকের একাংশ কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এমনকি স্বয়ং ওই ব্যাংকের ম্যানেজারও ব্যাংক থেকে বিভিন্ন সময়ে মোট 82 লক্ষ টাকা তছরূপের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। প্রতারণার অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোটা তদন্ত প্রক্রিয়ার দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন থানার পুলিশ আধিকারিক। टू द स्केल ऑफ 82 लाख जो है ये ट्रांजैक्शंस हुए हैं फ्रॉडलेंटली, और हम इसकी जो है इन्वेस्टिगेशन कर रहे हैं और बैंक अथॉरिटीज़ भी हमारी मदद कर रही हैं इसमें कि जो मतलब हायर अथॉरिटीज़ हैं। और अभी एज ऑफ नाउ जो है हम ट्रांजैक्शंस देख रहे हैं कि क्या हुए हैं एंड CCTV फुटेजेस की अगर विड्रॉल किया है तो उसमें कौन लोग इन्वॉल्व हैं। सो इसमें इन्वेस्टिगेशन इज डायरेक्टली बीइंग मॉनिटर्ड बाय एडिशनल। বৃহস্পতিবার রহস্যজনকভাবে মৃত্যু হল পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ কনস্টেবল সুনীতি সরকারের। তার বাড়ি আমতলী থানার অন্তর্গত ONGC নেতাজি নগর এলাকায়। তার স্বামী দেবদুলাল সরকার মহাকরণে হোমগার্ড পদে কর্মরত। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে দ্বিতল বিশিষ্ট বাড়ি তৈরি করেছিলেন মৃতা সুনীতি সরকার। ব্যাংকের নিয়ম অনুযায়ী সময় মতো ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এদিন গ্রেপ্তার হওয়ার আতঙ্কে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মৃতা সুনীতি সরকারের স্বামী দেবদুলাল সরকার। ত্রিপুরা পুলিশে চাকরি করেন, মানে এখন কোন জায়গাতে আছে জানি না। আপনি কি করেন? আচ্ছা, এই মানে বিষয়টা কি লিয়ে হইতে পারে এরকম আপনার মনে হইতেছে? বিষয় কিছু না, বিষয় এটাই কইছে আমার নামে মনে কিছু গেছে, মানে কি ব্যাপারে কি হইছে, মানে কিছু কইছে? সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না,
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। দীর্ঘ 18 বছর যাবৎ বিভিন্ন সমস্যায় জর্জরিত ও অব্যবস্থাপনায় চলছে সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিয়ার টাউন হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। একই ঘরে শিশুদের পড়াশোনা ও রান্নার পাশাপাশি নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকা অবস্থায় গত 12 ফেব্রুয়ারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গ্যাসের সিলিন্ডার চুরি হয়ে যায়। সোনামুড়া থানায় চুরির অভিযোগ লিপিবদ্ধ করা হলেও পুলিশ চুরির তদন্তে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্তব্যরত কর্মী। বর্তমানে গ্যাসের সিলিন্ডারের অভাবে মাটির চুল্লিতে শিশুদের জন্য খাবার রান্না করতে গিয়ে ধোঁয়ায় শিশুদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান তিনি। দীর্ঘদিন অব্যবস্থাপনায় পড়ে থাকায় এবং বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো সত্ত্বেও এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্তব্যরত কর্মী। প্রতি মাসে আমরা রিপোর্ট দিই যে আমরা রান্না বান্না নাই। তো এটা সমস্যা হয় না? আপনি বাচ্চারা একে করে সমস্যা তো গ্যাস দিয়ে রান্নালে তো এত সমস্যা না। অন্তত আর কি দিয়ে রান্নাতে গরম আইছে, বাচ্চারা চোখে জ্বলায় পড়ে, ঘুমা গরম, এবারে ইও নাই, কারেন্ট নাই, এমনি থাকতে হয় আমরা কারেন্ট ছাড়া। কত বছর আছে কারেন্ট নেই? অঙ্গনারী এনে যতদিন স্কুলে ততদিন ঠিকই কারেন্ট নেই। মানে কত বছর হয়েছে অঙ্গনওয়াড়িতে? অত আমরা 18 বছর এইখানে? হ্যাঁ। তো 18 বছরে কারেন্ট ছাড়া? তো গরমে সিজন আইলে কি করেন বাচ্চা নিয়ে? গরমে সিজন আইলে বাচ্চা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।